নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা জানতে চলেছি 4 ফোর্সেস অফ ফ্লাইট, অর্থাৎ বিমানকে ওড়ানোর জন্য বিমানের উপর 4টি বল কাজ করে। সেই 4টি বল বিমানের উপর কাজ না করলে বিমান উঠতে পারে না। তো সেই 4টি বল সম্পর্কে আজকে আমরা জানব। চলুন দেখা যাক সেই 4টি বল কি কি। প্রথম বলটি হলো লিফট। লিফটের কাজ হলো বিমানকে উপরে তোলা। দ্বিতীয় বল হলো ওয়েট। ওয়েট হলো বিমানকে নিচের দিকে টানা। তৃতীয় বল হলো থ্রাস্ট। থ্রাস্ট হলো বিমানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। চতুর্থ বল হলো ড্র্যাগ। ড্র্যাগ হলো বিমানকে সামনে যেতে বাধা সৃষ্টি করা, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাবে, সেটাকে তার অপোজিটে একটা বল কাজ করে। সেই বলটা কি? হাওয়া। যেমন সামনের দিকে যখন বিমান এগোচ্ছে, সামনের দিকে থেকে হাওয়া তাকে বাধা সৃষ্টি করে, সেই বলটাই হলো ড্র্যাগ। তো এখানে আমরা একটা এরোপ্লেনের ডায়াগ্রাম দেখছি। এখন আমরা দেখব এই এরোপ্লেনের উপর এই 4টি বল কিভাবে কাজ করে। তো বলটা হলো লিফট। লিফট সাধারণত উপরের দিকে কাজ করে। ওয়েট। ওয়েট নিচের দিকে কাজ করে, অর্থাৎ বিমানকে নিচের দিকে টানে। থ্রাস্ট। থ্রাস্ট বিমানকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর চতুর্থ বল হলো ড্র্যাগ। আমরা যখন স্ট্রং হাওয়ার অপোজিটে যখন আমরা হাঁটি, তখন আমাদের উপরে একটা হাওয়ার প্রভাব পড়ে, আমরা তখন সামনের দিকে এগিয়ে যেতে পারি না। তখন যে বাধাটা আমরা পাচ্ছি সেটাই হলো ড্র্যাগ। তো এরোপ্লেনের ক্ষেত্রে একই রকম কাজ করে। এরোপ্লেন যখন ফ্লাই করে, অর্থাৎ ওড়ে, তখন বাতাস কেটে সামনের দিকে এগিয়ে যায়। তো বাতাস কেটে যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সামনের দিক থেকে হাওয়া তার গতিটাকে কমানোর চেষ্টা করে। তো এখানে আমরা দেখলাম লিফট উপরের দিকে কাজ করছে, অর্থাৎ বিমানকে উপরে তোলার চেষ্টা করছে। আর ওয়েট কি করছে? বিমানকে নিজে টানার চেষ্টা করছে। তো এই দুটো বল হলো অপোজিট, একে অপরের অপোজিট। থ্রাস্ট কি করছে? বিমানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর ড্র্যাগ তার অপোজিটে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পিছনের দিকে নিয়ে যাওয়া মানে ওইভাবে পিছনের দিকে টানছে না। ড্র্যাগটা হচ্ছে হাওয়া তো সামনের দিক থেকে যাচ্ছে, বিমানের সামনের দিক থেকে এয়ার ফ্লো হচ্ছে। তো এয়ার ফ্লো সামনের দিকে হলে পারে বিমানের উপর একটা হাওয়ার প্রভাব পড়বে, তখন বিমানের গতিটা কমবে। তো বিমানের গতি কমানোর জন্য যে বলটা প্রয়োগ হচ্ছে সেটাই হলো ড্র্যাগ। তো ড্র্যাগটা হচ্ছে বিমানের উপর সামনের দিক থেকে প্রয়োগ হচ্ছে, যেন সামনের দিকে বিমানটা এগোতে না পারে। তো সেটাই হলো ড্র্যাগ। তো লিফট আর ওয়েট আমরা এক কথায় বলতে পারি এরা দুজনের শত্রু। একজন উপরের দিকে টানলে পারে আর একজন নিচের দিকে টানছে। তেমনই থ্রাস্ট এবং ড্র্যাগ এরা একে অপরের শত্রু। থ্রাস্ট বিমানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে ড্র্যাগ তাকে পিছন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই দুটো বল একে অপরের অপোজিটে কাজ করে, আর ড্র্যাগ থ্রাস্ট একে অপরের অপোজিটে কাজ করে। তো এখন আমরা জানবো লিফট কি। লিফট তো আমরা সংক্ষেপে জানলাম, বিমানকে উপরে তোলার যে বল। তো লিফটের সংজ্ঞা জানতে গেলে আমরা জানবো লিফট হলো একটি ঊর্ধ্বমুখী বল যা পৃথিবীর মহাকাশের বিপরীতে কাজ করে বিমানকে উপরের দিকে তোলে। তাহলে আমরা এখন জানবো লিফট কিভাবে তৈরি হচ্ছে। হাউ ইজ লিফট প্রডিউসড? একটা কোশ্চেন হলো
কোশ্চেনটা হলো কিভাবে লিফট তৈরি হয়, এই বিমানের উপর লিফট কিভাবে তৈরি হয় সেটা এখন আমরা পড়ব। তো কিভাবে লিফট তৈরি হচ্ছে তার আগে আমরা একটু জেনে নেই। এটা হচ্ছে বিমানের ইঞ্জিন। বিমানের বিভিন্ন রকমের ইঞ্জিন হয়, তার মধ্যে এটা হলো জেট ইঞ্জিন, প্রোপেলার ইঞ্জিন হয়, রোটর ইঞ্জিন হয়, হেলিকপ্টারে থাকে যেটা, টার্বোফ্যান ইঞ্জিন হয়। তো অনেক ধরনের ইঞ্জিন আছে, সেই ইঞ্জিন হিসেবেও এয়ারক্রাফটের ক্লাসিফিকেশন হয়। লিফট কিভাবে প্রডিউস হয় সেটা জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে থ্রাস্ট সম্পর্কে। তো থ্রাস্ট কি? থ্রাস্ট হলো বিমানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বল। তো থ্রাস্ট কিভাবে তৈরি হচ্ছে? থ্রাস্ট তৈরি করছে ইঞ্জিন। থ্রাস্ট কে তৈরি করছে? ইঞ্জিন। ইঞ্জিন কোথায় রয়েছে? এই যে উইং রয়েছে, এরোপ্লেনের যে উইং অর্থাৎ ডানা, এই ডানার সঙ্গে ইঞ্জিন যুক্ত থাকে, সামনের দিকে থাকে, সামান্য একটু নিচেও থাকে কোনো কোনো এরোপ্লেনের। তো ইঞ্জিনটা এই ডানার সঙ্গে সামনের দিকে যুক্ত থাকে। তো ইঞ্জিনের কাজ কি? ইঞ্জিনের কাজ হলো যখন এরোপ্লেন বাতাসে ফ্লাই করছে বা উড়ছে, তখন ইঞ্জিন সামনের দিক থেকে হাওয়া আসবে, এয়ার ফ্লো তো হয় সামনের দিকে। যখন এরোপ্লেনটা সামনের দিকে এগোচ্ছে তখন সামনের দিক থেকে দ্রুত গতিতে হাওয়া আসবে, সেই হাওয়াটা এই জেট ইঞ্জিনের মধ্যে প্রবেশ করলো। এবার জেট ইঞ্জিনের মধ্যে যখন প্রবেশ করবে তখন সেই হাওয়াটাকে, জেট ইঞ্জিনের মধ্যে থাকে কম্প্রেসার। তো জেট ইঞ্জিনের মধ্যে যখন প্রবেশ করলো তখন জেট ইঞ্জিনের মধ্যে কি থাকে? কম্প্রেসার থাকে। সেই কম্প্রেসারটা কি করবে? হাওয়াটাকে কম্প্রেস করবে। যেমন প্রেসার কুকারে হাওয়াটাকে কম্প্রেস করে খাবার তৈরি করা হয়, খাবারটা তাড়াতাড়ি গরম হয়ে যায়, মানে খুব দ্রুত রান্না হয়ে যায়। তো এখানে সেই একই রকম নীতিতে হচ্ছে। হাওয়াটা ভিতরে যাচ্ছে, ইঞ্জিনের মধ্যে যাচ্ছে, তো হাওয়াটাকে কম্প্রেস করলে পারে কোনো হাওয়াটাকে যদি উপর থেকে প্রেস করা হয় একটা বদ্ধ পাত্রের মধ্যে, তো হাওয়াটা গরম হয়ে যাবে। বললাম, উদাহরণ দিলাম, কি দিলাম? প্রেসার কুকার তো একটা বদ্ধ পাত্র, সেই পাত্রের মধ্যে হাওয়াটাকে প্রেস করলে পারে হাওয়া তো গরম হয়ে যাবে। একই রকমভাবে ইঞ্জিনের মধ্যে হাওয়াটা প্রবেশ করার পরে কম্প্রেসার আছে, কম্প্রেসার হাওয়াটাকে প্রেস করছে অর্থাৎ কম্প্রেস করছে। তো হাওয়াটাকে কম্প্রেস করলে পারে কি হবে? হাওয়াটা সংকোচন হবে, তখন হাওয়া গরম হয়ে যাবে। ডানার মধ্যে এই যে ডানা আছে, উইং আছে, এই উইংয়ের মধ্যেই ফুয়েল থাকে। তো ওই ফুয়েলটা কি হবে? ওই যে কম্প্রেসার এয়ার রয়েছে ওর মধ্যে কিছুটা ফুয়েল ইনজেক্ট করা হলো। তো ইনজেক্ট করলে পারে কি হবে? সেখানে আগুন লেগে যাবে। হাওয়া তো অলরেডি গরম রয়েছে, সেখানে যদি ফুয়েল দেওয়া হয়, ফুয়েল ইনজেক্ট করা হয়, আগুন তো লাগবে। তো আগুন লাগলে পারে কি হবে? সেই গরম হাওয়াটা, যে হাওয়াটা গরম হয়ে গেছে, সেই গরম হাওয়াটা এক্সজস্ট করবে কোথা দিয়ে? ইঞ্জিনের পিছন দিয়ে। তো ইঞ্জিনের পিছন দিয়ে গরম হাওয়াটা এক্সজস্ট মানে বেরিয়ে যাবে, পিছন দিয়ে বেরিয়ে যাবে। তো পিছন দিয়ে যখন গরম হাওয়াটা বেরোবে তখন সেই গরম হাওয়াটা বিমানের উপর একটা সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে, যেটা হলো নিউটনের থার্ড ল মোশন, নিউটনের তৃতীয় সূত্র এখানে প্রযোজ্য। অর্থাৎ ইঞ্জিন গরম হাওয়াটাকে বাইরে বের করছে পিছন দিয়ে, তখন গরম হাওয়াটা বিমানের উপর একটা অপোজিট সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করবে। সেই বলের প্রভাবে বিমানটা সামনের দিকে এগিয়ে যাবে। তো বোঝা গেল থ্রাস্ট কিভাবে তৈরি হচ্ছে। থ্রাস্ট এইভাবেই তৈরি হচ্ছে, হাওয়াটাকে নিচ্ছে ইঞ্জিনের মধ্যে, কম্প্রেস করে বাইরে
গরম হাওয়াটাকে বের করে দিচ্ছে। আর গরম হাওয়াটা যখন বেরোচ্ছে তখন নিউটনের থার্ড ল অনুযায়ী গরম হাওয়া প্লেনের উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে, যার জন্য প্লেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গরম হাওয়াটা যে বলটা প্রয়োগ করছে সেটাই হলো থ্রাস্ট। তো ইঞ্জিন থ্রাস্ট তৈরি করলো। এবার ইঞ্জিন থ্রাস্ট তৈরি করার জন্য কি হলো, বিমানটি সামনের দিকে এগিয়ে গেল। তো বিমানটি যখন সামনের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাবে তখন বিমানের সামনে দিয়ে হাওয়াও সামনের দিকে বিমানের সামনে দিয়ে বিমানের উপর দিয়ে এয়ার ফ্লো করবে বা বয়ে যাবে। তো যখন দ্রুত গতিতে যখন এরোপ্লেন হাওয়ার মধ্যে দিয়ে যাবে তখন বিমানের সামনে দিয়েও দ্রুত গতিতে এয়ার বিমানের উপর দিয়ে যাবে। তো সেই সময় কি হবে, এয়ার ফ্লোগুলো, এটা একটা উইং, আমি উইংটা এখানে আলাদাভাবে নিয়েছি। এই যে উইংয়ের ডায়াগ্রাম, এই উইংটাই আলাদাভাবে এখানে ড্র করা হয়েছে। তো এটা একটা উইং। তো এখানে কি হচ্ছে, এয়ার ফ্লো হচ্ছে। যখন বিমানটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখন এয়ার ফ্লো হবে বিমানের এই ডানা বা উইংয়ের উপর দিয়ে। ঠিক আছে, উইংয়ের উপর দিয়ে যাচ্ছে, আবার উইংয়ের নিচ দিয়েও যাবে। তো এখন আমরা যেটা দেখব, বিমানের উপর দিয়ে যে হাওয়াটা যাচ্ছে তার গতিবেগটা অনেক বেশি থাকে, আর বিমানের নিচ দিয়ে যে হাওয়াটা যাচ্ছে তার গতিবেগটা কম থাকে। এখন আমরা দেখব বার্নৌলির প্রিন্সিপাল। বার্নৌলির প্রিন্সিপালে কি বলছে, যেখানে হাওয়ার গতিবেগ বেশি থাকে সেখানে চাপটা কম থাকে, আর যেখানে হাওয়ার গতিবেগ কম থাকে সেখানে চাপটা বেশি থাকে। তো এখানে বার্নৌলির প্রিন্সিপাল এখানে প্রযোজ্য হবে। কীভাবে প্রযোজ্য হবে, এই যে উইংটা রয়েছে এই উইংটার উপর দিয়ে কি হচ্ছে, বায়ু দ্রুত গতিতে যাচ্ছে। তো এখানে কি হবে, দ্রুত গতিতে যাওয়া যাবে না, এখানে প্রেশারটা কম হবে, প্রেশারটা কম হবে। আর বায়ু উইংয়ের যে নিচ দিয়ে বায়ু যাচ্ছে তার গতিবেগ কম, তাহলে এখানে প্রেশারটা বেশি হবে। তো প্রেশার বেশি হলো। তো আমরা এখন দেখতে পাচ্ছি উইংয়ের উপরে প্রেশারটা কম, উইংয়ের নিচে প্রেশারটা বেশি। তাহলে প্রেশার সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়। তো ডানার নিচের দিকে, এই যে এটা যদি ডানা হয় এটা, এটুকু আমি ডানা ভাবলাম। তো ডানার এটা নিচের অংশ আর ডানার এটা উপরের অংশ। তো এখানে হাওয়ার গতিবেগটা বেশি হয়, এখানে হাওয়ার গতিবেগটা বেশি হয়। কারণ হাওয়ার গতিবেগ এখানে উপরে বেশি কেন হবে, এরোপ্লেনের যে ডানাটা সেটা কিন্তু সমান নয়। এরোপ্লেনের ডানাটা কিন্তু সমান নয়। এরোপ্লেনের ডানা উপরের অংশ বাঁকানো হয়, নিচের অংশ সমতল হয়। তো উপরের অংশ বাঁকানো হওয়ার জন্য হাওয়াটা যখন ডিরেক্ট এসে অ্যাটাক করবে তখন সেটা এই বাঁকানো অংশ এসে টাচ করে উপরের দিকে উঠে যাবে। তো উপরের দিকে টাচ করে যখন উপরের দিকে হাওয়াটা হচ্ছে তখন ওর গতিবেগটা বেড়ে যাবে। তো সেই গতিবেগ বেড়ে যাওয়ার জন্য এখানে প্রেশারটা কম হয়ে যাবে। আর নিচের দিকে যেহেতু সমতল, আর এখানে সমতল হওয়ার জন্য এখানে টাচটা কম হবে, সেই জন্য এখানে গতিবেগটা কম হবে। তো এখানে প্রেশারটা বেশি হয়ে যাবে। তো নিচে প্রেশার বেশি, উপরে প্রেশার কম। তো প্রেশার যেখানে বেশি, তাহলে বেশি উচ্চচাপ থেকে সাধারণত নিম্নচাপের দিকে যায়। হাওয়াটা সাধারণত উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায়, যেহেতু এখানে ডানার উপরে চাপটা কম আর ডানার নিচে চাপটা বেশি। তো ডানার নিচ থেকে প্রেশারটা উপরের দিকে যাবে, কিন্তু এই প্রেশারটা সাধারণত ডানা, এই যে ডানার আকৃতির ডানাটা রয়েছে, ডানাটা ভেদ করে তো যেতে পারবে না, কারণ ডানাটার এখানে বাধা সৃষ্টি করছে। ডাইরেক্ট এখানে পাশ দিয়েও যেতে পারছে না, এ পাশ দিয়েও যেতে পারছে না, কারণ প্রেশার সবসময় লম্বালম্বিভাবে প্রয়োগ হয়। তো এখানে প্রেশারটা এখানে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, এই উচ্চচাপটা তখন ডানার নিচে বল প্রয়োগ করবে। কেন বল প্রয়োগ করছে, কারণ উপরের নিম্নচাপের দিকে যেতে চাইছে,
উপরের যে প্রেশার কম হয়েছে সেই অঞ্চলে যেতে চাইছে, তো ওইভাবে যেতে পারছে না ডাইরেক্ট। আর প্রেশার সবসময় লম্বালম্বিভাবে কাজ করে, তো লম্বালম্বিভাবে কাজ করলে পারে প্রত্যেকটা বিন্দুতে, এই যে ডানার নিচের প্রত্যেকটা বিন্দুতে প্রেশার ক্রিয়েট হবে, কারণ উপরের দিকে যেতে চাইছে। তো তখনই ডানাতে একটা লিফট তৈরি হবে, মানে ডানাকে উপরের দিকে, এই প্রেশারটাও ডানাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে, এইভাবেই লিফট তৈরি হয়। তাহলে লিফট তৈরি হচ্ছে প্রেশারের তারতম্যের কারণে, প্রেশারের পার্থক্যের কারণে। নিচে প্রেশার বেশি, উপরে প্রেশার কম, বেশি প্রেশার থেকে নিচে কম প্রেশারের দিকে যেহেতু যেতে চাইছে, সেই জন্য লিফট প্রডিউস হচ্ছে। বোঝা গেল লিফট কেন তৈরি হচ্ছে। লিফট আর একটা কারণে তৈরি হয়, সেটা হলো ডানার আকৃতির জন্য। আমি বললাম যে ডানার আকৃতি কিন্তু সমান নয়, ডানার আকৃতি সমান নয়। কি বললাম? ডানার আকৃতি উপরের অংশ বাঁকানো হয় আর নিচের অংশটা সমতল হয়, ঠিক এরকম হয়। এই যে ডানার আকৃতি এরকম হয়, ঠিক এটাকে বলে হেয়ার ফয়েল। ডানার আকৃতি যদি বলা হয় ডানার আকৃতিটা কি, তাহলে বলতে হবে ডানার আকৃতি হয় এয়ারফয়েল টাইপের। এয়ারফয়েল হলো ডানার এক বিশেষ আকৃতি, এয়ারফয়েল হলো ডানার এক বিশেষ আকৃতি, যে আকৃতির জন্য ডানাটা লিফট তৈরি করতে পারে, যে আকৃতির জন্য ডানাটা লিফট তৈরি করতে পারে। এই যে এটা পুরো একটা ডানা, এটা পুরো একটা উইংস, এই উইংসের এই অংশে যে আমি দেখিয়েছি, এই অংশটাকে, এই অংশটাই এখানে আমি আলাদাভাবে দেখিয়েছি। এই অংশটাকে, এই যে ডানার এই অংশটা, এই অংশটাই আমি এখানে আলাদাভাবে এঁকেছি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে ডানা, এই যে ডানা, এটাও তো এরোপ্লেনের ডানা, এই যে এরোপ্লেনের ডানা আমি এখানে আলাদাভাবে নিয়েছি। এই যে এই অংশটা এই উপরের দিকে একটু বাঁকানো থাকে আর নিচের দিকে সমতল থাকে, এই আকৃতির জন্য লিফট প্রডিউস হয়। আর লিফট প্রডিউস হয় আরেকটা কারণে, সেটা হলো অ্যাঙ্গেল অফ অ্যাটাক। অ্যাঙ্গেল অফ অ্যাটাক, অ্যাঙ্গেল অফ অ্যাটাকের কারণে হয়। অ্যাঙ্গেল অফ অ্যাটাক কি? অ্যাঙ্গেল অফ অ্যাটাক হলো যখন বায়ু অর্থাৎ এয়ার ফ্লো হচ্ছে বিমানের সামনে দিয়ে, তখন এয়ার ফ্লোটা বিমানের ডানার সাথে যে কোণে আঘাত করছে, এই যে ধরুন এটা বিমানের ডানা, তো হাওয়াটা যখন এইভাবে এরকম কোণে কখনো আঘাত করে এই যে ডানার সঙ্গে, কখনো এইভাবে আঘাত করে, তো যে কোণে ডানাকে আঘাত করে সেই কোণটাকেই বলছে অ্যাঙ্গেল অফ অ্যাটাক। বলছে এই অ্যাঙ্গেল অফ অ্যাটাক যত বেশি হবে, লিফট তত প্রডিউস হবে, লিফট তত বেশি প্রডিউস হবে, অর্থাৎ ভালো করে লিফটটা তৈরি হবে, বিমানটা তত বেশি উপরে উঠবে। যদি অ্যাঙ্গেল অফ অ্যাটাক যদি কম হয় তাহলে লিফট কম তৈরি হয়। আবার যদি অ্যাঙ্গেল অফ অ্যাটাক অনেক বেশি হয়ে যায় তাতেও ক্ষতি, অ্যাঙ্গেল অফ অ্যাটাক যদি বেশি হয় তাতেও ক্ষতি। অ্যাঙ্গেল অফ অ্যাটাকের একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, ততটুকুই হতে হবে। তো অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেশি হলে পারে লিফট বেশি হবে, অত্যাধিক বেশি অ্যাঙ্গেল অফ অ্যাটাক হলে তাহলে সেটা হয়ে যায় স্টল, অর্থাৎ বিমান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন লিফট তৈরি হয় না, তখন হাওয়াটা তখন বিমানে টাচ করে যেতে পারে না, মানে হাওয়াটা যত বিমানের ডানার সঙ্গে টাচ করে যাবে তত লিফট তত বেশি হবে। আর অ্যাঙ্গেল অফ অ্যাটাক বেশি মানে হাওয়াটা তখন বিমানের ডানার সঙ্গে টাচ করে যাবে না, তখন দূর দিয়ে যাবে, মানে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন লিফট প্রডিউস হবে না, বিমানটা পড়ে যাওয়ার সম্ভাবনা হবে, সেটাকে বলছে স্টল। তো অ্যাঙ্গেল অফ অ্যাটাক স্টল, বোঝা গেল? তো অ্যাঙ্গেল অফ অ্যাটাক যত বেশি হবে লিফট তত বেশি প্রডিউস হবে, যত কম হবে তত লিফট কম হবে। আর অত্যাধিক বেশি পরিমাণে অ্যাঙ্গেল অফ অ্যাটাক হলে সেটা হয়ে যাবে স্টল। স্টল মানে বিমান পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। স্টল মানে বিমানের ডানার উপর হাওয়াগুলো বিচ্ছিন্নভাবে অ্যাটাক করে। আমরা একটা ভালো লিফটের একটা এক্সাম্পল আমি বলছি, সেটা হলো যে যখন আমরা চলন্ত বাস বা গাড়ির মধ্যে যখন আমরা জার্নি করি, তখন চলন্ত বাস বা গাড়ির বাইরে যখন আমরা হাত এভাবে বের করি,
তখন একটা হাওয়ার বাধা পায় হাতে, হাওয়া ধাক্কা মারে। এই হাতটাকে যদি আমরা সামান্য এইভাবে কাত করি, এরকম রয়েছে, সামান্য এইভাবে কাত করি, তখন কিন্তু হাওয়াটা কিন্তু আমার হাতটাকে উপরের দিকে এরকম তুলে দেবে। এরকম সোজা থাকলে ঠিক আছে, একটু সামান্য হালকা কাত করলে পারে কী হবে, আমার হাতটা উপরের দিকে উঠবে। এটাকেই বলছে লিফট। এই যে আমি সামান্য কাত করলাম, তখনই লিফট তৈরি হয়ে গেল। ডানার ক্ষেত্রে একই রকম হয়, ডানার আকৃতি ওরকমই হয়, ওই আকৃতির জন্য লিফটটা প্রডিউস হচ্ছে। এখন আসছি ওয়েট। ওয়েট বলতে এখানে কি বলা হচ্ছে? ওয়েট বলতে এখানে জানেন যে ওয়েট পৃথিবীর মহাকাশীয় দ্বারা সৃষ্ট একটি নিচের দিকে টানা বল, অর্থাৎ সমস্ত বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে টানে, সেটাই হলো মাধ্যাকর্ষণ শক্তি, আর সেটাই হলো ওয়েট। তো এয়ারক্রাফটকে সবসময় নিচের দিকে টানবে, এয়ারক্রাফটের ওয়েটের জন্য এয়ারক্রাফট সবসময় একটা নিচের দিকে টান অনুভব করে ওয়েটের জন্য। এবার এয়ারক্রাফটের ওয়েট বলতে কি বোঝাচ্ছে? এয়ারক্রাফটের ওয়েট বলতে বোঝাচ্ছে এয়ারক্রাফটের নিজস্ব একটা স্ট্রাকচার আছে, এয়ারক্রাফটের নিজস্ব একটা স্ট্রাকচার আছে, তার একটা ওজন আছে। এয়ারক্রাফটের মধ্যে আর কি আছে? ইঞ্জিন আছে, তার একটা ওজন আছে। এয়ারক্রাফটের মধ্যে উইংয়ে কি রয়েছে? ফুয়েল রয়েছে। কোথায় ফুয়েল থাকে? উইংয়ে। তো সেই ফুয়েল ভরা থাকে দুটো উইংয়ে, তার একটা ওয়েট আছে, ওজন আছে। এয়ারক্রাফটের মধ্যে প্যাসেঞ্জার থাকে, তার একটা ওজন থাকে, লাগেজ থাকে, মালপত্র থাকে, কার্গো থাকে, কার্গো মানে গুডস, মালপত্র, সেগুলো থাকে, তার একটা ওয়েট থাকে। সেই সমস্ত ওয়েটটা মিলিয়েই এই ওয়েটের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সেই ওয়েটের কারণে এয়ারক্রাফট নিচের দিকে একটা টান অনুভব করে। তো এটাই হচ্ছে ওয়েট, যা নিচের দিকে প্রয়োগ হয়। এখন আমরা জেনে নেব এই চারটে বল কখন কার থেকে বেশি হলে পারে টেক অফ করবে, ল্যান্ডিং করবে, কিংবা আকাশে স্থিরভাবে উড়বে। তো প্রথমে তো জেনে নেই টেক অফ কি। টেক অফটা একটু সংক্ষেপে জেনে নেই। টেক অফ হলো যখন এয়ারক্রাফটটা গ্রাউন্ড ছেড়ে, অর্থাৎ গ্রাউন্ডে রয়েছে, গ্রাউন্ড ছেড়ে যখন গ্রাউন্ড ছাড়বে, গ্রাউন্ড ছেড়ে উঠবে, অর্থাৎ এটা যদি গ্রাউন্ড হয়, এয়ারক্রাফট হয়, এটা গ্রাউন্ডে রয়েছে, গ্রাউন্ড ছেড়ে যখন উপরের দিকে উঠবে, গ্রাউন্ডটা যখনই ছেড়ে দিল সেটাকেই বলছে টেক অফ। আর ল্যান্ডিং হলো যখন এয়ারক্রাফটটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠছে, উঠতে উঠতে ও কী করবে, যখন ল্যান্ডিং করার মানে এয়ারপোর্ট যখন দেখবে, তখন ও ল্যান্ডিং করার চেষ্টা করবে, তখন সে ডিসেন্ড করবে, মানে কিছুটা নিচের দিকে নামবে। নিচের দিকে নামার পরে যখনই গ্রাউন্ডে টাচ করে গেল, এয়ারক্রাফটটা যখনই গ্রাউন্ডে টাচ করে গেল, সেটাকে বলছে ল্যান্ডিং। অর্থাৎ গ্রাউন্ড টাচ করলে পারে ল্যান্ডিং। তো আমরা দেখছি টেক অফের ক্ষেত্রে টেক অফ কখন হবে? টেক অফ তখনই হবে যখন লিফট গ্রেটার দেন ওয়েট হবে। বোঝা গেল? টেক অফ অথবা এয়ারক্রাফট টেক অফ কখন হবে? এয়ারক্রাফট টেক অফ তখনই হবে যখন লিফটটা ওয়েটের থেকে বেশি হবে আর থ্রাস্ট গ্রেটার দেন ড্র্যাগ। বোঝা গেল? অর্থাৎ এরোপ্লেনটা গ্রাউন্ড ছেড়ে উড়বে, কখন উঠতে পারবে? গ্রাউন্ড ছেড়ে কখন উঠতে পারবে? বললাম যে লিফট গ্রেটার দেন ওয়েট, অর্থাৎ লিফটটা ওয়েটের থেকে বেশি হতে হবে। এই লিফটটা ওয়েটের থেকে বেশি, অবশ্যই বেশি হতে হবে। ওয়েটটা বেশি হলে পারে বিমান তো উঠতেই পারবে না, সেই জন্য এই লিফটটা এই ওয়েটের থেকে বেশি হতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো এই যে ড্র্যাগ, থ্রাস্টের থেকে কম হতে হবে, অর্থাৎ থ্রাস্টটা বেশি হতে হবে। এবার এই ইঞ্জিন যে থ্রাস্ট তৈরি করছে, সেই থ্রাস্টটা ড্র্যাগের থেকে বেশি হতে হবে, তাহলে তো বিমানটা সামনের দিকে এগিয়ে যাবে আর লিফটের কারণে বিমানটা উপরে উঠবে। এই দুটো বলের কারণে টেক অফটা হবে। বোঝা গেল টেক অফ কেন হচ্ছে? ক্রুজ ফ্লাইট
ক্রুজ ফ্লাইট সেটাকে বলছে যখন বিমান টেক অফ করে গেছে, টেক অফ করার পরে বিমান একটা নির্দিষ্ট উচ্চতায় ওড়ে, একটা নির্দিষ্ট ফ্লাইট লেভেল মেনটেন করে। তো নির্দিষ্ট ফ্লাইট লেভেল মেনটেন করে যখন এয়ারক্রাফট যখন আকাশে ওড়ে তখন সে এরকম নিচে আসে, এরকম উপরে আসে, এরকম করে না, একটা নির্দিষ্ট ফ্লাইট লেভেল মেনটেন করে। কারণ আকাশে আরও অনেক এয়ারক্রাফট ওড়ে, তো যখন তখন যদি হাইট চেঞ্জ করে তো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই জন্য আগের থেকে তাকে একটা ফ্লাইট লেভেল দেওয়া হয়, একটা উচ্চতা দেওয়া হয়, সেই উচ্চতায় সেই এয়ারক্রাফটটা ওড়ে। তো সেটাকেই বলছে ক্রুজ ফ্লাইট। ক্রুজ ফ্লাইট মানে একটা নির্দিষ্ট উচ্চতায় একটা নির্দিষ্ট লেভেল মেনটেন করে। ক্রুজ ফ্লাইটের ক্ষেত্রে কি হয়, লিফট ইকুয়াল ওয়েট আর থ্রাস্ট ইকুয়াল ড্র্যাগ। ক্রুজ ফ্লাইট বলতে এরোপ্লেনটা যখন আকাশে একটা নির্দিষ্ট উচ্চতায় কন্টিনিউ ফ্লাইং করে সেটাকেই বলছে ক্রুজ ফ্লাইট। আর ল্যান্ডিংয়ের সময় কি হবে, ল্যান্ডিংয়ের সময় হবে লিফট লেস দেন ওয়েট, থ্রাস্ট লেস দেন ড্র্যাগ। মানে টেক অফের বিপরীত হয়ে গেল। টেক অফের ক্ষেত্রে গ্রেটার দেন ছিল, ল্যান্ডিংয়ের ক্ষেত্রে এর বিপরীত হয়ে গেল। কেন বিপরীত হলো, কারণ ল্যান্ডিংয়ের সময় তোমাকে নিচে নামতে হবে, তখন ওয়েটটাই বেশি প্রায়োরিটি পাবে। কোনো একটা প্লেন যখন ল্যান্ডিং করবে তখন ও ডিসেন্ড করবে, একই উচ্চতায় ও ফ্লাইং করছে, একই উচ্চতায় প্লেনটা ফ্লাইং করছে, তখন ও ডিসেন্ড করবে। ডিসেন্ড করবে মানে তার হাইটটাকে চেঞ্জ করে নিচে নামবে, ঠিক আছে। তো ডিসেন্ড করলে তখন কি হবে, তার ওয়েটটাই প্রায়োরিটি পাবে, তখন ওয়েটটাকে দিয়ে সে নিচেটা নামবে। লিফট প্রডিউস করলে পারে তো সে নামতে পারবে না, সেই জন্য ওয়েটটাই প্রায়োরিটি পাবে। তো ওয়েটটা ল্যান্ডিংয়ের ক্ষেত্রে ওয়েটটা লিফটের থেকে বেশি হতে হবে। থ্রাস্ট অর্থাৎ বিমান সামনের দিকে যে এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে, সেই দ্রুত গতিতে এগিয়ে যাওয়াটাও কমাতে হবে, অর্থাৎ তার গতিটা কমাতে হবে। তো তার জন্য ড্র্যাগকে থ্রাস্টের থেকে বেশি হতে হবে, তো গতিটা কমে যাবে। কারণ আমি যদি গতিতে যদি আমি নিচে নামি তো ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য বাতাসের যে সামনের দিকে বাধাটা আছে সেই বাধাটা এখানে প্রায়োরিটি পাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে লিফট লেস দেন ওয়েট হবে, অর্থাৎ ওয়েটের থেকে লিফটটা কম হবে, ড্র্যাগের থেকে থ্রাস্টটা কম হবে এক্ষেত্রে ল্যান্ডিংয়ের ক্ষেত্রে। তখনই এরোপ্লেনটা খুব সুন্দরভাবে ল্যান্ড করতে পারবে। বোঝা গেল? তো আজকের বিষয়ে 4 ফোর্সেস অফ ফ্লাইট ছিল, লিফট, ড্র্যাগ, ওয়েট, থ্রাস্ট, এবং কীভাবে লিফট প্রডিউস হয়, কীভাবে থ্রাস্ট তৈরি হচ্ছে, কে থ্রাস্ট তৈরি করছে, ইঞ্জিন তৈরি করছে, ওয়েটটা কার বিপরীতে কাজ করছে, লিফটের বিপরীতে কাজ করছে, থ্রাস্ট বিমানকে সামনের দিকে নিয়ে যাচ্ছে তো ওর অপোজিটে ড্র্যাগ কাজ করছে। তো এই 4টে বল ব্যালেন্স করছে, কখনো কম বেশি হচ্ছে, এইভাবেই প্লেনটা টেক অফ করছে, ল্যান্ডিং করছে, আর একই উচ্চতায় প্লেনটা উঠছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার, থ্যাংক ইউ।